আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আরও একবার যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞান অধ্যায় 2 লেনদেন অধ্যায়ের বোর্ড বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করব। সো পুরো ক্লাসটা দেখতে হবে মনোযোগের সাথে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, যারা এখন আমার অনলাইন ব্যাচে ভর্তি হওনি তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। খুব শীঘ্রই কিন্তু আমাদের অনলাইন ব্যাচের ক্লাস শুরু হবে, অর্থাৎ আগামী 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। এবং এখানে আমাদের ব্যাচে যে কাজটা করা হবে সেটা হচ্ছে, তোমরা যারা এইচএসসি 2028 কিংবা 2027 এমনকি 2026ও তারা ভর্তি হতে পারো। বিশেষ করে 2027 এবং 28-এ যারা আছো বিশেষ করে তারা ভর্তি হতে পারো। এবং আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। 999 টাকায় তুমি তোমার হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ 3টা সাবজেক্ট তুমি কমপ্লিট করে নিতে পারবে। হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ 3টা সাবজেক্ট। হিসাব বিজ্ঞান প্লাস ফিনান্স নিয়ে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয়। 3টা চ্যাপ্টার, এখানে 3টা চ্যাপ্টারের অঙ্ক মোটামুটি তোমাকে করতে হবে। তারপর আছে হচ্ছে ব্যবসায় উদ্যোগ। তো উদ্যোগে আমি খুব টেকনিকগুলো শিখিয়ে দেব, যাতে করে তুমি যে কোনো পরীক্ষা যে কোনো সময় যেখান থেকে প্রশ্ন আসুক যেন তুমি পারো। তাহলে এই হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, আর এই কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস। অর্থাৎ 6 মাসের মধ্যে তোমার পুরো বই কমপ্লিট করে দেওয়া হবে। কোর্সের মেয়াদ হচ্ছে 6 মাস, অর্থাৎ 6 মাসের মধ্যে তুমি তোমার পুরো ইয়াটা কমপ্লিট করে নিতে পারবে। সো যারা এখনও ভর্তি হওনি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও। তাহলে কিন্তু আমরা হচ্ছে পুরো ক্লাস প্রথম থেকে পাবে আর কি। ওকে, তো আমরা সরাসরি অঙ্কে যাই। আমরা আগে দেখি অঙ্কটা আমাদের কি ছিল। দেখো, রিফাত এন্টারপ্রাইজ, এটা হচ্ছে 1 নং সৃজনশীল বোর্ড বইয়ের। রিফাত এন্টারপ্রাইজের একটি ব্যবসায় প্রতিষ্ঠান 2025 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। তার মধ্যে 1 নম্বর ছিল ডিসেম্বর 1 তারিখে 5 লক্ষ টাকা নিয়ে সে ব্যবসা শুরু করেছিল টাকা নিয়ে। তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, কারণ আমি যেহেতু প্রতিষ্ঠানের হিসাব করতেছি। তো মালিক যদি প্রতিষ্ঠানে টাকা দেয় তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে। ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হয়েছে। তো ব্যাংকে হিসাব খুললে কিন্তু নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে আর ব্যাংকে টাকা বাড়বে। সো এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়। ধারে পণ্য ক্রয়, তুমি ধারে পণ্য ক্রয় করেছো। তো যখনই তুমি ক্রয় করবে তখন কিন্তু অবশ্যই তোমার কি হবে, ক্রয় করলে নগদ অর্থ কমে যাবে, তাই না? তোমার কাছ থেকে নগদ অর্থটা কমে যাবে। নগদ অর্থ না, তোমার ব্যয় হবে। মালিকানা সত্ত্বটা কমে যাবে। আর একটা হচ্ছে তুমি ধারে ক্রয় করতেছো, তাই তোমার পাওনাদারের পরিমাণ বাড়বে। ক্রয় হচ্ছে একটা ব্যয়। তারপর মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটাকে আমি লেনদেন বলবো না, কারণ এটা তার ব্যক্তিগত কাজে তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পারো কাজ যেখান থেকে পারো সে নিয়েছে। এটা প্রতিষ্ঠানের সাথে কোনো ঝামেলা নেই। 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ, তুমি আসবাবপত্র কিনবা, এটা সিদ্ধান্ত নিয়েছো, ফরমায়েশ প্রদান করেছো, কিন্তু তুমি এখনো কিনোনি। তার মানে ফরমায়েশটা জিনিসটা কি, যে তুমি তোমার নিচের কর্মচারীকে বললে যে 50,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র কিনে নিও সামনের মাসে। আসলে তুমি এখনো কিনোনি, ফরমায়েশ করেছো জাস্ট। প্রদেয় হিসাব পরিশোধ, তো একজন তোমার কাছে টাকা পাইতো, যে ধারে কিনেছিলে তাকে তুমি টাকা পরিশোধ করে দিচ্ছ। এই ক্ষেত্রে কিন্তু তোমার নগদ টাকা চলে যাবে। আরেকদিকে হচ্ছে তোমার দায়টা কমে যাবে। তো এখন বলতেছে উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেন নয় এমন ঘটনা, তো এখানে লেনদেন নয় আমি দেখতে পাচ্ছি যেটা মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, আরেকটা হচ্ছে আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ। তাছাড়া বাকি সবই কিন্তু লেনদেন। তো আমরা এই দুটোকে একসাথে করে আমরা লিখে দিব, তাহলেই হবে। তোমরা যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অনেকে, এবং ভিডিওগুলো একটু কষ্ট করে শেয়ার করে দিও, যাতে আর অনেক তোমার বন্ধুবান্ধব যারা আছে তারা এই ভিডিওগুলো পায়। জাস্ট এই ক্লাসটা একটু যদি তুমি শেয়ার করে দাও, যে বন্ধু এই ভিডিওগুলো দেখে, এই স্যারের ক্লাসগুলো দেখে কিন্তু আমি শিখি, তুইও শিখতে পারিস। কারণ আমি পুরো বোর্ড বই সমাধান করে দিব, প্লাস গাইডের অঙ্ক সমাধান করে দিব। যারা আমার ব্যাচে ভর্তি হয়েছে, আমি কিন্তু জুম অ্যাপে ক্লাস করাই। তো জুম অ্যাপে ক্লাস করলে তুমি জায়গায় প্রশ্ন করতে পারবা, সাথে সাথে এটা টাইপ করে প্রশ্ন করা লাগবে না, কমেন্টে প্রশ্ন করা লাগবে না, সরাসরি তুমি কথা বলবে, আমার কথা শুনতে পাবে, আবার আমি তোমার কথা শুনতে পাবো। তো জুম অ্যাপে ক্লাস করার মজাই আলাদা, যারা ভর্তি হয়েছে তারা জানে। ওকে, তো আমরা চলো সরাসরি আমরা আমাদের কাজে যাই। যেটা বলছিলাম, দেখো
তো আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম সুন্দর করে। হিসাব বিজ্ঞানের খাতাটা কিন্তু মার্জিন ছাড়া থাকতে হয়, এটা জানো অবশ্যই, মার্জিন রাখা যাবে না। তো আমি মার্জিন নিলাম না। তো মার্জিন না নেওয়ার পরে এখন আমি প্রথমে লিখবো 1 নং প্রশ্নের উত্তর। আমরা অনেক সময় করি কি 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, 1 নং প্রশ্নের উত্তর গ, এটা বারবার বলে থাকি। তো দরকার নেই, একবার বললেই হবে 1 নং প্রশ্নের উত্তর, তাহলেই হবে। ওকে, এরপরে দেখো, তারপর দেখো লেনদেনে নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ, এটা শিরোনাম লিখে নিবা। সো আমরা এরপরে ছকটা করব। দেখো ছকে প্রথমে তারিখ, তারপর বিবরণ, তারপর বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। ওকে, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এটা জাতীয় ছক। দেন ছকের মধ্যে তারপর আমরা লিখব কি, তারিখ লিখব 2025 সাল, অঙ্কটা 2025 সালের, একটু খেয়াল করে দেখো 2025 সালের। তো আমরা 25 সাল লিখব এবং ডিসেম্বর 1 তারিখ থেকে শুরু হয়েছে, তো ডিসেম্বর। এখন দেখো কোন লেনদেনটা ছিল, দেখো তো এখানে ছিল হচ্ছে 10 তারিখ, ডিসেম্বর 10, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। তাহলে এটা আমরা এখানে লিখে দিব, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা, জাস্ট এনাফ হয়ে গেল। একটা লিখলাম, তারপর আরেকটা লিখবো ডিসেম্বরের কত তারিখ আছে, এরপরে যেটা আছে সেটা লিখব। ডিসেম্বর 15 তারিখে কি বলছে, আসবাবপত্র ক্রয়ের ফরমাশ প্রদান ছিল 45,000 টাকা। খেয়াল করো, এই যে 45,000 টাকা ফরমাশ প্রদান। তাহলে এই দুটোকে আমরা একসাথে লিখব। লেখার পরে আমরা দুটো 40 এবং 45 দুটো যোগ করে 85,000 টাকা লিখে দিব, ব্যাস হয়ে গেছে। এটা হচ্ছে ক নাম্বারের উত্তর, শেষ। তাহলে আমরা দেখলাম যে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ, তুমি তোমার ব্যক্তিগত প্রয়োজনে যেখান থেকে ঋণ নাও না কেন, এটা প্রতিষ্ঠান দেখবে না, প্রতিষ্ঠান কেন ব্যক্তিগত হিসাব নেবে? তাহলে তো প্রতিষ্ঠানের মালিক যদি একরকম হয় তাহলে সেটা এক মালিকানা ব্যবসা হয়ে যাবে এবং সেখানে আসলে হচ্ছে এই হিসাব নিকাশ কাজে লাগবে না, তাই না? হিসাব নিকাশ কাজে লাগবে না। ওকে, তারপর দেখো এরপরে আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারে কি বলতেছে, খ নাম্বারে বলছে কি যে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে হবে। মানে সমীকরণ পদ্ধতিতে কারণ, অর্থাৎ কোন লেনদেন কোন কারণে কি হয়েছে সেটা আমরা দেখব। ওকে, কোন লেনদেন কোন কারণে কি হয়েছে সেটা আমরা দেখব, তাহলেই হবে। ওকে, এরপর দেখো, ওকে, তো এরপর আমরা কি করব, লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, শিরোনাম লিখে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ছক করব। ছকটা হচ্ছে কি, তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। ভিতরে লিখব ব্র্যাকেটে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অ্যাসেটস ইকুয়াল টু লিয়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ওই। ওকে, এরপর আমরা প্রত্যেকটা লেনদেন বিশ্লেষণ করবো। যেমন প্রথম লেনদেন কি ছিল, ডিসেম্বর 1 তারিখে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। মালিক যখন ব্যবসা শুরু করে, তো মালিক কিন্তু টাকাটা প্রতিষ্ঠানে নিঃস্বার্থভাবে দিয়ে দিচ্ছে আগেই। তো এই টাকাটা যখন প্রতিষ্ঠানে দিচ্ছে, প্রতিষ্ঠানের কি পরিবর্তন হয়েছে, আমি মালিকের কথা চিন্তা করবো না, প্রতিষ্ঠানের টাকা বাড়ছে, আবার প্রতিষ্ঠানের প্রতি মালিকের শর্তটা বাড়ছে। তো এটা আমরা লিখতে পারি। তাহলে কি হবে, প্রতিষ্ঠানের প্রতি মালিকের শর্তটা বৃদ্ধি পাবে, প্লাস হচ্ছে নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখব কি, লেনদেন নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় নগদ এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। নগদ এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পাইছে। নগদ টাকা আনছে, নগদ টাকা বাড়ছে, আর মালিক আনছে দেখে মালিকের সত্ত্ব বাড়ছে, হয়ে গেল। তারপরেরটা কি আছে, পরেরটা হচ্ছে 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। তো 50,000 টাকা যখন ব্যাংকে দিচ্ছি, আমার প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যাচ্ছে আর ব্যাংকে টাকা বাড়তেছে। তো ব্যাংকও কিন্তু আমার, ওটাও আমার একটা সম্পদ, আবার প্রতিষ্ঠানের নগদ টাকা একটা সম্পদ। তাহলে একটা সম্পদ কমবে আর একটা সম্পদ বাড়বে। এই জন্য আমরা এখানে কি লিখব, দেখো এখানে আমরা লিখব হচ্ছে 3 তারিখে লেনদেন নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংক এ বৃদ্ধি পেয়েছে ব্যাংকে, আর নগদ টাকা এ হ্রাস পাইছে। ব্যাংক এ বৃদ্ধি, ব্যাংক একটা সম্পদ, অ্যাসেটস, হ্যাঁ, আর নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমছে সম্পদ বাড়ছে। তারপর দেখো ধারে পণ্য ক্রয়, ডিসেম্বর 5 তারিখে ধারে পণ্য, তুমি যখন ধারে পণ্য ক্রয় করবা, তো ধারে কিনলে কি হবে, দায়ের পরিমাণটা বৃদ্ধি পাবে না? তুমি কি টাকা তাকে দেওনি, তাহলে তোমার দায় বৃদ্ধি পাবে, দায় বেড়ে যাবে। যার কাছ থেকে তুমি বাকিতে পণ্য ক্রয় করেছো সে হচ্ছে তোমার জন্য একজন পাওনাদার, পাওনাদারটা বাড়বে। অন্যদিকে তুমি ক্রয় করেছো, ক্রয় একটা ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে আমরা এখানে কি লিখব, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে আমরা লিখব ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার এল বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব অনার সিকিউরিটি হ্রাস পেয়েছে। মাথায় রাখবা, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে এবং ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে। এখানে মালিকানা সত্ত্ব কমে যাবে 5 তারিখেরটা। সো দেন কি বলা আছে, 20 তারিখে হচ্ছে প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা। 10 তারিখে লেনদেন না, 15 তারিখেও লেনদেন না, এই জন্য এটা আমরা লিখবো না। ডিসেম্বর 20 প্রদেয় হিসাব পরিশোধ করা হলো 15,000 টাকা। তুমি যখন
একজন ব্যক্তি যে তোমার কাছে টাকা পাবে তারে তুমি টাকাটা দিয়ে দিচ্ছ, তো এখানে পাওনাদার কিন্তু কমে যাচ্ছে। আরেকদিকে তোমার নগদ টাকা কমে যাবে কারণ তুমি নগদ টাকা তাকে দিচ্ছ। তাহলে এখানে খেয়াল করো, এখানে নগদ টাকা নগদ অর্থ পাওনাদারকে পরিশোধ করার ফলে কারবারের নগদ এ হ্রাস পাবে এবং পাওনাদার এল হ্রাস পাবে। নগদ টাকা একটা সম্পদ হ্রাস পাবে আর পাওনাদার হচ্ছে এল দায় কমে যাবে। এরপর বলতেছে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখা, তাহলে ওই টেবুলার ছক করতে হবে। এখন আমরা গ নাম্বার সমাধান করব, টেবুলার ছক করতে হবে। তো চলো আমরা প্রথমে লিখব কি হিসাব সমীকরণের উপর লেনদেনগুলো প্রভাব ছকের সাহায্যে নির্ণয় করা হলো। লিখব, লেখার পর এখন এই যে আমাদের ছক, তো ছকটা আমরা কিভাবে তৈরি করলাম, তারিখ প্রথমে এটা থাকবে, সম্পদ কি কি আছে এটা দেখব, নগদ, ব্যাংক, আর পাওনাদার হচ্ছে দায় হচ্ছে পাওনাদার, মালিকানা সত্ত্ব, অনার্স ইকুইটি। এখন কথা যেটা বলতেছিলাম, এখানে আমরা কিভাবে বুঝবো যে কোন কোন ঘরগুলো হবে। দেখো এই যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এখানে কি নগদ আছে না, নগদ টাকা আনছে না, নগদ আনছে। আবার মালিক আনছে, তাহলে মালিকানা সত্ত্ব, তো মালিকানা সত্ত্বের ঘর তো হবেই, তাই না, মালিকানা সত্ত্ব তুমি এইভাবে বের করতে পারো। তার ব্যাংকে 50,000 টাকা জমা দিচ্ছ, তাহলে তোমার ব্যাংকে একটা হিসাব খুলতে হবে, ব্যাংকের টাকা বাড়বে, আবার তোমার এই নগদ টাকা কমে যাবে, তাহলে নগদের ঘর তো একটা আছেই। তারপর দেখো ধারে পণ্য ক্রয়, তো ক্রয় করলে মালিকানা সত্ত্ব কমে যায়, তাহলে আমার মালিকানা সত্ত্ব তো আছেই। আর ধারে ক্রয়ের ফলে পাওনাদার বাড়ে, তো পাওনাদার কি একটা দায়, তো দায়ের ঘরে একটা পাওনাদারের ঘর হবে পাওনাদার। তারপর কি আছে, মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ঋণ গ্রহণ, এটা লেনদেন না। 50,000 টাকার মতো ক্রয়ের ফর্মে, সেটাও লেনদেন না। প্রদেয় হিসাবকে পরিশোধ, অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, তাহলে পাওনাদার তো একটা ঘর লিখলাম পাওনাদার। আর নগদ টাকা পরিশোধ করব, নগদ টাকার একটা ঘর। সো সম্পদের পাশে নগদ আর ব্যাংক, আর মালিকানা সত্ত্ব আর পাওনাদার, হ্যাঁ সম্পদের পাশে দুটো আর পাওনাদার একটা, মালিকানা সত্ত্ব একটা। তো প্রথম এন্ট্রি কী ছিল, বিনিয়োগ করছে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে প্রথমে আমরা কি করব, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 5 লক্ষ টাকা নগদের ঘরে লিখবো, নগদ টাকা বাড়বে, আর মালিক দিছে তাই মালিকানা সত্ত্ব বাড়বে, মালিকানা সত্ত্বর ঘরে লিখলাম, এটা গেল। তারপর একটা কি আছে, ব্যাংকে 50,000 টাকা জমা দেওয়া হয়েছে, তো ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকের টাকা বাড়বে আর নগদ টাকা কমবে। তোমার কাছ থেকে নগদ টাকা তুমি ব্যাংকে দিয়েছো, তো ব্যাংকের টাকা বাড়বে আর তোমার টাকা কমে যাবে, তোমার প্রতিষ্ঠানের টাকা কমে যাবে, দুটোই তোমার, ব্যাংকও তোমার, প্রতিষ্ঠানও তোমার। তাইলে আমরা কি করব, ব্যাংকের ঘরে বাড়াই দিব আর প্রতিষ্ঠানের টাকা কমাই দেব। এই যে ব্যাংকের টাকা বাড়াই দিলাম আর প্রতিষ্ঠানের টাকা ব্র্যাকেট দিয়ে কমাই দিলাম। ওকে, তারপর কি বলছে, ধারে পণ্য ক্রয়, তুমি যখন পণ্য ক্রয় করবা, ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয় করলে মালিকানা সত্ত্ব কমে যায়, তাহলে মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ হবে। আর তুমি কি করতেছো, ধারে ক্রয় করলে পাওনাদার বাড়বে, তাহলে পাওনাদারের ঘরে তোমাকে বাড়াতে হবে, পাওনাদারের ঘরে তোমাকে বাড়াতে হবে, হ্যাঁ তোমাকে কি করতে হবে, পাওনাদারের ঘরে বাড়াতে হবে আর মালিকানা সত্ত্বের ঘরে কমাতে হবে, কারণ মালিকানা সত্ত্ব কি, ক্রয় করছো, ক্রয় ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়, আর পাওনাদার একটা কি দায়, দায়ের ঘরে দায় বৃদ্ধি পাবে। তারপরে লেনদেনে আছে দেখো, প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা, একজন পাওনাদার তোমার কাছে টাকা পাবে, তার টাকা তুমি পরিশোধ করে দিছো, তো তাকে যখন তুমি পরিশোধ করে দিবা তোমার নগদ টাকা কমে যাবে, তাহলে নগদ টাকা যদি কমে যায় তাহলে তুমি নগদের ঘরে বিয়োগ করবা, আর তুমি যে যাকে পরিশোধ করতেছো পাওনাদার, তার টাকা কমে যাবে, মানে তার দায় কমে যাবে, তাহলে এই দায়টা কি করবা, আমি দায়ের ঘরে পাওনাদারের ঘরে বিয়োগ করে দিব। তুমি একজন মানুষ তোমার কাছে টাকা পায়, তো তুমি তারা পরিশোধ করে দিলে, তাহলে ও কমে গেল না, আবার তুমি কি দিচ্ছ, তোমার কাছে নগদ টাকা দিচ্ছ, তোমার নগদ টাকা কমে যাবে। তারপর এবার আমরা এই পাশেটা যোগ করব, এই পাশেটা কি করব, যোগ করব। তো এখানে যোগ করলে দেখো 5,50,000 15,000, যখন বিয়োগ করো 5 লক্ষ থেকে 4,35,000 হয়, 50,000 50,000ই থাকবে, 25,000 থেকে 15,000 গেলে 10,000 টাকা, 5,25,000 বাদ দাও, 5 লক্ষ থেকে 4,75,000, এই 4,75,000 আর এই 10,000 যোগ করো 4,85,000, আর এখানে 50,000 35,000 যোগ করো 4 লক্ষ, দেখো 4,85,000 টাকা, 4,85,000, তাইলে এইখানের টাকা আর এইখানের টাকা কিন্তু দুটো মিলে গেছে, এই সমীকরণের প্রভাব এটা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আজ এ পর্যন্তই আমাদের থাকবে। সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।